কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটে গিয়েছে সেই তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্ত এবং তাকে কেন্দ্র করেই আজ রাজনৈতিক চর্চা চলল এই বাংলায়। এবং আমরা সবার আগে যে বিষয়টি দর্শকদের জানাবো যে দিনের শেষে আজকে এই ঘটনার তদন্তে কলকাতা পুলিশ ঠিক কি পদক্ষেপ করেছে সেই বিষয়টি আমরা প্রথমে জানাবো দর্শকদের। শুক্রবার আরজিকরের 4 তলায় সেমিনার হলে ঠিক কি হয়েছিল, মুখ্যমন্ত্রী যে ডেডলাইন দিয়ে দিয়েছেন যে আগামী রবিবারের মধ্যেই তদন্ত প্রক্রিয়া শেষ না হলে সেক্ষেত্রে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হবে, সেই ডেডলাইন পাওয়ার পর তদন্তে গতি আনছে পুলিশ। এবং সেই কারণেই এই বিষয়টি জানা প্রয়োজন যে সেদিন রাতে ঠিক কি হয়েছিল। লালবাজারে ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছিল 7 জন চিকিৎসক পড়ুয়াকে, যাদের মধ্যে নাইট ডিউটিতে থাকা একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফ, চেস্ট মেডিসিন বিভাগের 2 জন প্রথম বর্ষের পড়ুয়াও রয়েছে, যারা শেষবার রাতে ওই তরুণীর সঙ্গে খাবার খান। বাকি 3 জনের সঙ্গে তারপর দেখা হয়েছিল ওই তরুণীর। এই 7 জনকে জেরায় পুলিশ জানতে চায় তাদের সঙ্গে কি কথা হয়েছিল তরুণীর, কি করছিল সে, কখন খাবার খেয়েছিল, কোনো অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছিল কিনা। শুক্রবার রাত 1টা নাগাদ ওই তরুণীর এক রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে ডাকতে একজন ওপরে ওঠেন। তখন তরুণী ঘুমোচ্ছিলেন। রাতে পাড়ার কোনো বন্ধু তাকে মেসেজ পাঠান। সেই মেসেজের উত্তর সে দেয় ভোর 2:45 নাগাদ, অর্থাৎ তখনও তার ওপর কোনো হামলা বা নির্যাতন হয়নি। তাহলে ভোর 2:45 পর ঠিক কি হয় সেই তদন্তই করছে পুলিশ। প্রায় 1 মাসের সিসিটিভি দেখে ধৃত সঞ্জয়ের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে তার সদস্য সংখ্যা। আগে 7 জন ছিলেন, এবার সেখান থেকে করা হয়েছে 13 জন সদস্য। পাশাপাশি ক্রাইম সিনের 3D অ্যানালিসিস, খালি চোখে যা ধরা পড়ে না 3D স্ক্যানারের মাধ্যমে তা ধরা পড়ে। এছাড়াও আরজিকর কাণ্ডে নিহতের পরিবারকে যিনি প্রথম ফোন করে আত্মহত্যা করেছেন তাদের কন্যা এই খবর জানিয়েছিলেন, সেই সহকারী সুপারকে ডেকে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তলব করা হয়েছে চেস্ট বিভাগের প্রধানকেও। অন্যদিকে যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে সেই সঞ্জয় রায়ের যে কল লিস্ট, সেখান থেকে এক মহিলাকেও ডাকা হয়েছে এবং তাকে আজকে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হয়। ফলে এই তদন্ত প্রক্রিয়ায় পুলিশ এগোচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর তদন্ত খানিকটা গতিও এসেছে এবং তারপরে এই তদন্ত প্রক্রিয়ায় কিন্তু তারপরেও সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিতে তারা বিচার বিভাগীয় তদন্ত চান। আমরা এই বিষয়টি নিয়ে চর্চা করব, আলোচনা করব। বাংলা বলছেন মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমি দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি এই আলোচনায় একেবারে প্রথমে আজ মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা শোনাবো। যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআই কে দিয়ে দেবো। আমরা শুনলাম একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। আগামী রোববার হচ্ছে সেই সময়সীমা শেষ দিন। আমি প্রথমে আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষের কাছে। এত বড় একটা নৃশংস ঘটনা ঘটে গেল এবং সেই ঘটনার পর দিন 3 কেটে গিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ সুনির্দিষ্টভাবে অন্যান্য যে কথাগুলি তারা সুনির্দিষ্টভাবে জানাচ্ছেন, এই বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে এটা বলা যায়নি অভিযুক্ত একজন নাকি আরও কয়েকজন, মানে সঞ্জয়ের সঙ্গে আর কেউ ছিল কিনা এটা এখনো পর্যন্ত বলা যায়নি। তারপরেও এই যে 7 দিন সময়, যেটাকে আন্দোলনকারীরা বলছেন যথেষ্ট বেশি সময়, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, এই ঘটনা আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রথম দিন থেকে বলে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলে এসেছেন যে অত্যন্ত ঘৃণ্য নৃশংস এই ঘটনা, যেটি একটি সামাজিক ব্যাধি। এখন পুলিশ প্রশাসন তার মতো দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকেই এই বিষয়টি একদম ব্যক্তিগত স্তরে নজর রাখছেন এবং যাতে কোনোভাবেই এই তদন্ত প্রক্রিয়া ব্যাহত না হয় তার সমস্ত রকম
ব্যবস্থা করার তিনি চেষ্টা করছেন, এবং আজকে নয়, তিনি আগেই বলে দিয়েছিলেন যে সিবিআই তদন্ত যদি চাই তাতেও আমাদের আপত্তির কিছু নেই। কিন্তু আজকে তিনি যেটা বলেছেন সেই বিষয়টা তো মনে রাখা প্রয়োজন যে সিবিআইয়ের যা ট্র্যাক রেকর্ড তাতে বছরের পর বছর এক একটা কেস পড়ে থাকে। তা সত্ত্বেও এখানে গুরুত্বপূর্ণ নয় যে আমরা কি চাইছি, গুরুত্বপূর্ণ এটা যে ওই মেয়েটির পরিবার, ওই ডাক্তারের পরিবার তারা কি চাইছেন। তারা যদি মনে করেন যে রাজ্য প্রশাসনের উপর তারা ভরসা রাখতে পারছেন না, সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইতিমধ্যেই এই কেস বুঝতে পারছেন একটা অত্যন্ত সেন্সিটিভ কেস। সেই কেসে একজনকে তো 24 ঘন্টার মধ্যে ধরা হয়েছে এবং তার ডিএনএ ম্যাপিং করার পদ্ধতি শুরু হয়েছে। আজকে ভিডিওগ্রাফ করা হয়েছে ভোরবেলায়, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। সুতরাং পুলিশের মতো তদন্ত করছে। আমার শুধু একটাই বক্তব্য যে এই ঘটনায় যে বা যারাই দোষী হোক, তিনি কে, কি তার ব্যাকগ্রাউন্ড, কিচ্ছু দেখা হবে না, কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেকে শাস্তি পাবে এবং সর্বোচ্চ লেভেলের শাস্তি পাবে, এটাই আমাদের বক্তব্য। কিন্তু যখন তদন্ত চলছে সেই সময় বোধ হয় অনেক সময়তেই কিছু জিনিস তদন্তের আওতায় যেগুলো, সেগুলো অনেক সময় পাবলিকলি রিভিল করা সম্ভব হয়ে ওঠে না, কারণ তাহলে কেসটার মধ্যে কোথাও সমস্যা হতে পারে। কিন্তু নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী যখন 7 দিনের টার্গেট দিয়েছেন, আমরা আশা রাখছি তার আগেই হয়তো আরো আমরা দেখতে পাবো যা জড়িত থাকে। কেন ভারতীয় জনতা পার্টি মনে করছে, আমরা আজকেও দেখলাম যে আপনাদের পক্ষ থেকে তো প্রথমত কলকাতা হাইকোর্টে যাওয়া হয়েছে, তাছাড়া আপনাদের দলের পক্ষ থেকেও যে সাংবাদিক সম্মেলন সেখানেও আমরা দেখেছি যে আপনারা মনে করছেন যে এই ঘটনাটা কলকাতা পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না। কেন? এটা মমতা ব্যানার্জির কথার মধ্যেই লুকিয়ে আছে। প্রথম কথা হচ্ছে, দেখুন, যখন ঘটনাটা ঘটেছে তখন ঝাড়গ্রামে ছিলেন, তো ওনার কাছে খবর চলে গেছিলো। উনি আসার সময় ভিকটিমের যে মা বাবা ওনাকে ফোন করেছেন, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। ফোন করে আসার পর তারপর 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ প্রেস কনফারেন্স করে বলে গেল যে কেস ইজ দে হ্যাভ ডান, অলরেডি অ্যারেস্ট করে নিয়েছে ক্রিমিনালকে। আবার আজকে গিয়ে এই মমতা ব্যানার্জি, তখন সেদিনকেও মমতা ব্যানার্জি অবশ্য বলেছিলেন যে আমরা সিবিআই তদন্ত করতে, আমাদের কিছু লুকোনোর নেই, আমরা সিবিআই তদন্ত করতে দিতে পারি। দেখুন, আজকে জেনারেল কাউন্সিল অলরেডি উইথড্র আছে। তো আজকে মমতা ব্যানার্জি যদি মনে হতো জেনারেল কাউন্সিলটা কেন আনলেন না এর আগে অ্যাসেম্বলিতে, সেটা ভাবার বিষয় আছে। কিন্তু দেখুন, এটা খুব সেন্সিটিভ ব্যাপার। একটি আজকেও বলেছেন সিবিআই তে অসুবিধা নেই। না, আমি বলছি, উনি বলেছেন যে কোনো কিছু লুকানো নেই, যে এতগুলো জায়গায় যে আমাদের খরচা করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এইসব করেছে, তা সেগুলো তো সবকিছু লুকানোর ব্যাপার ছিল। সেই টেট কেলেঙ্কারি থেকে শুরু করে অভিষেক বাবুর যত কেলেঙ্কারি সবকিছু লুকানোর ব্যাপার ছিল, সেই জন্য সিবিআইতে বাধা দিয়েছে। যাই হোক, সেটা এখন এই কেসটা নিয়ে অন্য কিছু বলার ব্যাপার নেই। আজকে দেখুন, মমতা ব্যানার্জি নিজেই বলছেন যে ওনার পুলিশ কি করছেন না করছেন, সেই জন্য সিবিআই তো উনি ওনার পুলিশটা করছেন নাকি, যে মেরেছে সেটা ওনার পুলিশেরই একজন সিভিক ভলেন্টিয়ার। এর আগেও ওনার বাড়ির যে থানা, কালীঘাট থানায় ওনার বিরুদ্ধে অভিযোগ করেছে, কিন্তু সেই অভিযোগের কোনোরকম কোনো কর্ণপাত করেনি। কিসের জন্য? তার কারণ হচ্ছে, আমরা সাংবাদিক বন্ধুদের থেকে বা সংবাদ মাধ্যমে জানতে পারছি খুব প্রভাবশালী নাকি সে ওই যে কি একটা ওয়েলফেয়ার কমিটি করেছে, সেখানে ঘুরে টুরে বেড়ায়। তো এই ব্যাপারগুলো আছে। আর এছাড়াও আমরা যে সমস্ত, কিন্তু সেটা এখন পুলিশ হেফাজতে। প্রীতম, আমি বলছি যে আপনারা কেন মনে করছেন তদন্তটা ঠিক পথে এগোচ্ছে না? কারণ আমি প্রথমেই দর্শকদেরও জানালাম, আপনারাও শুনলেন যে ঠিক কিভাবে এখন পুলিশ এগোচ্ছে। ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত হিসেবে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আর কি চাইছে? পুলিশ মন্ত্রী নিজে সন্দেহ প্রকাশ করছেন, তো সেই জন্য যে উনি পুলিশ মন্ত্রী, তার মানে পুলিশ মন্ত্রী সকলের সামনে নিজে বলছেন আর কেউ আছে কিনা আমি জানি না, আমরা সেটা দেখতে বলছি। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, ওনার কাছে তথ্য প্রমাণ ক্যামেরার সামনে দেখানো সত্ত্বেও উনি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। এর আগে আমরা অনেক কেস দেখেছি। উনি নিজে বলেছে আমার কাছে ডকুমেন্ট আছে, আমি এর বিরুদ্ধে ওই সাংবাদিক সম্মেলন করে অনেক কিছু বলছেন, কিন্তু ওনার পুলিশ সেটার বিরুদ্ধে আর কার বিরুদ্ধে অভিযোগ আছে? আপনারা কি কারোর নাম করতে পারছেন? না, দেখুন, আজকে আমরা তো আর ওখানে না স্টুডেন্ট না ডাক্তার, আমরা আজকে যেটা বারবার বলে এসেছি, সেখানে সুপার থেকে শুরু করে সবাই তাদের প্রতি যেই সব স্ক্যাম উনি করেছেন তার জন্য একটা কেমোফ্লেজ ওখানে বহুদিন ধরে চলছে,
সুনির্দিষ্টভাবে ঠিক কি কারণে আপনি আপনাদের দল এই কথাগুলো বলছে এখনো কিন্তু সুনির্দিষ্ট কোনো মানে আমি যুক্তি পেলাম না। আমি অবশ্যই আপনার কাছে আবারও আসবো, বিরতির সময় হয়েছে, আমি একটা বিজ্ঞাপনী বিরতির পর আবারও আসবো আপনার কাছে, দেখা যাক কোনো সুনির্দিষ্ট যুক্তি আপনার তরফ থেকে পাই কিনা। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা যে আলোচনায় ছিলাম সেখানে আমরা একটু আগেই দর্শকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনিয়েছি। তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন, আগামী রবিবারের মধ্যে যদি তদন্ত প্রক্রিয়া শেষ না হয় সেক্ষেত্রে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হবে। তার প্রেক্ষিতে ঠিক কি বলছেন আন্দোলনরত চিকিৎসকরা, তাদের কি বক্তব্য আমরা শোনাবো। যা ছিল আগে এখনো তাই, ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস এন্ড অ্যারেস্ট অফ দ্য অল কালপ্রিট। যারা দোষী, সমস্ত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। দ্য রিলিভেন্ট এভিডেন্স, যে যা এভিডেন্স এই মুহূর্তে আসছে সেটা সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যা যাবতীয় যা ডেটা আছে সেটা আমাদের যে রিপ্রেজেন্টেটিভ কমিটি আছে তাদের সাথে শেয়ার করা হোক। Written apology and written order of resignation. Only resignation, not verbal resignation is accepted. Written order of resignation আমরা চাইছি। অর্থাৎ আন্দোলনরত চিকিৎসকরা কিন্তু খুব স্পষ্ট ভাষাতেই জানাচ্ছেন যে সিবিআই তদন্ত বিষয়টি নয়, তার থেকেও গুরুত্বপূর্ণ তাদের কাছে প্রথমত 7 দিন সময়টা অনেক বেশি, এবং তাছাড়া তারা বিচার বিভাগীয় তদন্তের ক্ষেত্রে অনড় রয়েছেন। আমরা ইতিমধ্যে আমাদের সঙ্গে এই আলোচনায় পেয়ে গিয়েছি আরও দুজন বিশিষ্ট অতিথিকে, আমি দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে অন্যতম ডক্টর সৈয়দ হুমায়ুন কবির, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি প্রথমে আসবো আন্দোলনরত চিকিৎসক সৈয়দ হুমায়ুন কবিরের কাছে, যেটা আপনার কাছে জানার যে এই যে মুখ্যমন্ত্রী বলছেন এটা 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, এখানে কি অসুবিধা রয়েছে আপনাদের? তার মানে মুখ্যমন্ত্রী নিজেই একটা ইনকনফিডেন্ট প্রকাশ করছেন, উনি নিজেই জানেন না যে ওনার পুলিশ আদৌ এটাকে তদন্ত করে বের করতে পারবে কিনা, সেই জন্য উনি বলছেন যে 7 দিন পর দেবো। তাহলে 7 দিন পর যদি উনি দিতে পারেন, এখনই ওনার দিতে সমস্যা কি? দেখুন, আমাদের প্রথম থেকেই দাবি ছিল যে জুডিশিয়াল এনকোয়ারি, বিচার বিভাগীয় তদন্ত, অর্থাৎ কোর্ট মনিটরড একটা তদন্ত আমরা চাইছিলাম। তো উনি যদি সিবিআইকে দিতে চান, ওয়েলকাম, নো প্রবলেম, কিন্তু এক্ষুনি দিয়ে দিন। তাহলে অযথা পুলিশকে উনি 7 দিন কেন দিতে চান? যাতে করে আপনাদের আস্থা নেই পুলিশের যে তদন্ত প্রক্রিয়া, এই পয়েন্টটা আমি আসতে চাইছি যে তাহলে কি মানে উনি এই কারণেই 7 দিন ওয়েট করতে চাইছেন যাতে করে আরো এভিডেন্স গুলোকে সেখান থেকে সরিয়ে নেওয়া যায়? আপনারা কি কারণে মনে করছেন যে এই পুলিশ এভিডেন্স গুলোকে স্পয়েল করে দেবে, নষ্ট করে দেবে? আপনাদের কাছে কোন তথ্যের ভিত্তিতে বা কোন ধারণার ভিত্তিতে আপনারা এটা মনে করেন? আপনাকে যদি আমি পরপর ঘটনাগুলো বলি আপনি বুঝতে পারবেন। প্রথমত যা বলা হচ্ছে যে ঘটনার মানে টাইম, সিসিটিভি ফুটেজ যেখানে আসছে যে 3টে থেকে 4টের মধ্যে, বডি আবিষ্কার হচ্ছে কখন? 10:30টার সময়। তারপরে তার বাড়ির লোককে ফোন করে কি বলা হচ্ছে যে জলদি চলে আসুন, আপনাদের মেয়ে অসুস্থ। তারপরে বলা হচ্ছে সুইসাইড। তারপরে বডি নিয়ে টানা হ্যাচড়া, ওখানকার জুনিয়র ডাক্তাররা সেখানে তারা মানে রীতিমতো বডি আঁকড়ে পড়েছিলেন। সেই বডিকে তাদের এত মানে নিয়ে যাওয়ার এত হুজ্জুতি কিসের জন্য ছিল এইটা? এবং তারপরে আপনারাই দেখলেন যে কিছুক্ষণের মধ্যেই একটা হঠাৎ করে দোষী চলে এলো, যে দোষীর ক্রিমিনাল রেকর্ড আপনারাই নিজেরা দেখাচ্ছেন আপনাদের সংবাদ মাধ্যমে যে সে এমন কোনো মানে জঘন্য অ্যাক্টিভিটি ছিল না যার সঙ্গে সে যুক্ত ছিল না। হঠাৎ করে তার কি বোধোদয় হলো যে সে এসে নিজে থেকেই স্যারেন্ডার হয়ে গেল? তাহলে টোটাল যে ইন টোটালিটি যে বিষয়টা, সেটাই তো আমাদের মধ্যে সন্দেহের উদ্বেগ করছে যে পুলিশ আদৌ কি প্রকৃত দোষীকে ধরেছে নাকি তারা অন্য কোনো দোষীকে আড়াল করতে চাইছে। পুরো সত্যটা আমাদের সামনে আসুক, এইটা আমি আসবো আইনজীবী শামীম আহমেদের কাছে। যেটা আপনার কাছে জানতে চাইবো, মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট ভাষাতেই বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্টের কথা, এবং ওরা বলছেন অর্থাৎ আন্দোলনরত চিকিৎসকরা দাবি করছেন যে বিচার বিভাগীয় তদন্তের কথা। দুটোতে লাভ এবং ক্ষতির জায়গাগুলো যদি একদম আইনের জায়গা থেকে আপনি আমাদের জানান। শুধু ফাস্ট ট্র্যাক কোর্টের প্রশ্ন তো অনেক পরে আসে। প্রথমেই যখন কোনো অপরাধ সংগঠিত হয়, প্রথম কাজ হচ্ছে এভিডেন্স সংগ্রহ করা। এই এভিডেন্সগুলো সংগ্রহ করতে পারলে তবে কোর্টে গিয়ে কিছু হবে, না হলে আলটিমেটলি কোনো অপরাধী কাউকে পাওয়া যাবে না, সবাই খালাস হবে। ফলে এই যে 7 দিন সময় চাওয়া, এই যিনি আমার আগের বক্তা বলছিলেন যে পুলিশ জানাচ্ছে যে অসুস্থ, তারপর বলছেন সুইসাইড, যেখানে একটা ইঁদুর মরে পড়ে থাকলে 5 মিনিটের মধ্যে লোকে দেখতে পায়, 11:30 পর্যন্ত লোকের খবর নেই। ফলে যেখানে পুলিশ লোক ভর্তি,
সেখানে মরে পড়ে আছে, কেউ খবর রাখে না। এই যে অপরাধ ঢাকার প্রবণতা, এটা আজকে নতুন নয়। যেখানে অপরাধ সংগঠিত হয়েছে সেখানে নিঃসন্দেহে সিসিটিভি পাওয়া যাবে না। সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে থানায় মারধর করলে যাতে এভিডেন্স পাওয়া যায়, যে থানায় মারধর হোক, মারা যাক, দেখবেন যে কোনো সিসিটিভি নেই। আইদার এসে বলবেন যে সিসিটিভি খারাপ হয়ে গেছে, অথবা বলবেন যে না ওই দিনটা সিসিটিভিটা ফাংশনাল ছিল না। মানে আমি বলছি বিগত কিছুদিনের যদি অভিজ্ঞতা আমরা সংগ্রহ করি বিভিন্ন কেসে, এইটা নিয়ে বলছি না, তাহলে দেখা যাবে যে পুলিশের কাজ তদন্ত করার থেকে অনেক বেশি হচ্ছে যে এভিডেন্স ডিস্ট্রয় করা। তাহলে এই এভিডেন্স যদি ডিস্ট্রয় করা হয়ে যায়, তাহলে সিবিআই, ইডি মানে যে বিদেশ থেকে তদন্তকারী সংস্থা নিয়ে এলেও আপনি তদন্ত করে কিছু পাবেন না। তাহলে প্রথম কাজ যেটা বললাম যে এভিডেন্স সংগ্রহ করা, এই যে পরপর সময় বাড়িয়ে দিয়ে 7 দিন আরও চাওয়া হচ্ছে, আসলে মুখ্যমন্ত্রী এনশিওর করতে চাইছেন যে এই তদন্ত করে এরপরে যেই আসুক সে যেন কিছু এভিডেন্স না পায়। আর সিবিআই এর প্রসঙ্গই বা আসছে কেন? কেন উনি হঠাৎ করে সিবিআই এর উপর আস্থা রাখছেন? এতদিন পর্যন্ত তো সিবিআই এর বিরোধিতা করছিলেন, আজকে হঠাৎ করে সিবিআই কেন বলছেন? আর সিবিআই এর অভিজ্ঞতাটাও কি আমরা কি দেখছি যে আমরা তো সেই হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা, তারপর নারদা, তারপরে এই সিলেকশন প্রসেস নিয়ে হাজার কেলেঙ্কারি তদন্ত সবই তো সিবিআই করছে, ইডি করছে, কিছু রেজাল্ট পেয়েছি পাইনি। আসলে আমরা পশ্চিমবঙ্গের বাসী যারা আছি তারা আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে একটা ললেসনেস তৈরি হয়েছে, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের উপরে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। কারণ সমস্ত তদন্তকারী সংস্থা কোনো না কোনো রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হচ্ছে, ফলে যারা অপরাধী তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং এই প্রশ্রয় দিচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। ফলে সাধারণ মানুষ যারা, তারা আজকে বিপদে পড়ছে। প্রথম কথা হচ্ছে শামীম দা যেটা বললেন, সিবিআই তদন্ত কেন মুখ্যমন্ত্রী চাইছেন? মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত চাননি। যেদিন ঘটনাটা ঘটে সেদিন সন্ধেবেলায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেখানে আরজিকরের বাইরে ধর্ণা দেওয়া হচ্ছিল বা আন্দোলন করা হচ্ছিল, তাদের পক্ষ থেকে উঠে এসছে যে এইটার যথাযথ তদন্ত হতে গেলে সিবিআই চাই। মুখ্যমন্ত্রী যেটা বলার চেষ্টা করেছেন যে সিবিআই তদন্ত চান বা অন্য যে তদন্ত চান আমরা তাতে আপত্তি করছি না, এই দাবিটা মুখ্যমন্ত্রীর না। তিনি তো বলছেন যে রাজ্য প্রশাসন কাজ করছে এবং রাজ্য প্রশাসন যত দ্রুততার সঙ্গে সমাধান করার চেষ্টা করছেন। এখন ডাক্তার বন্ধুটি যেটি বললেন, আমি আবার বলছি, আমি সেই দিন যেদিন ঘটনাটি ঘটে তারপরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলাম, আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে আমার পূর্ণ সংহতি থাকছে। আজকের দিনে দাঁড়িয়েও একই কথাই স্টুডিওতে অন ক্যামেরা বলছি, আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে আমি এবার ওনারা যেটা বলতে চাইছেন একটা করে। প্রথম কথা হচ্ছে ঘটনাক্রম যদি দেখেন, কেউ একজন বলেছে যে সুইসাইড করেছে, এখন কেউ নয় প্রিন্সিপাল বলেছেন, এবং কলকাতা পুলিশকে দিয়ে কেউ বলছেন সেই তার দায়িত্বে কে ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পুরো হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। যাকে ওখানে ঘটনায় সিসিটিভিতে দেখা যাচ্ছে ওই সময় দাঁড়িয়ে হঠাৎ করে তিনি এসে সারেন্ডার করেননি, তাকে দেখা যাচ্ছে যে সিসিটিভিতে এই সময় ওখানে ঘোরাফেরা করছে এবং তারপরে তার ইয়ারফোন পড়েছিল এরকম কিছু, এগুলো তো অলরেডি বিয়ে হয়েছে, সেখানে কানেক্ট করলে তাকে ফোন রিং হয়েছে, তারপর তাকে অ্যারেস্ট করা হয়েছে, সে সারেন্ডার করেনি। একটা তদন্ত প্রক্রিয়া, তার সঙ্গে কি ডিএনএ ম্যাপিং হচ্ছে অলরেডি, আমি বলেছি প্রথম বক্তব্যে যে ডিএনএ ম্যাপিং এর জন্য বলা হয়েছে, তারপরে প্রমাণ হবে যে ডিএনএ ম্যাপিং, যে এই সময়টা অনেকটা বেড়ে যাচ্ছে। আমি এই বিষয়েও সমর্থন করছি, এই কথাটাও সমর্থন করছি যে ঘটনা ঘটেছে, যে নৃশংস ঘটনা ঘটেছে, তাতে প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আবার একই সঙ্গে এটাও তো আছে যে একটা যে কোনো তদন্তকারী সংস্থা তার তদন্তের একটা পদ্ধতি আছে, সেই তদন্ত পদ্ধতি অনুযায়ী তারা পরপর এগোচ্ছে এবং এগোচ্ছে বলেই আজকে ডাকা হয়েছে। এরপরে প্রথমে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, ডিএনএ ম্যাপিং এর কথা বলা হয়েছে, ভিডিওগ্রাফি করা হয়েছে এবং তারপরে বাকিদের ডাকা হয়েছে। তাকে আন্দোলনরত চিকিৎসকরা তাকে কিভাবে দেখছেন আমরা শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো বিজেপির মুখপাত্র প্রীতম দত্তর কাছে। প্রীতম, যে কথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রথমত এই সিবিআই এর দাবিটা বিরোধী রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট পরিবার বা আন্দোলনরত চিকিৎসকদের থাকতে পারে, কখনোই মুখ্যমন্ত্রী নিজে থেকে সিবিআই এর কথা বলেননি। দ্বিতীয়ত যা পদক্ষেপ করা হয়েছে সমস্ত বিষয়ই সর্বশেষ এবং 3D স্ক্যানার এনেও এই ম্যাপিং করা হচ্ছে, ডিএনএ ম্যাপিং করা হচ্ছে, তাহলে সেটাকে মানে
অবিশ্বাস করা বা আস্থা না রাখার কারণটা কি? না, আস্থা দেখুন, আমরা তো এর আগে যত কটা দেখেছি, এর আগে যে ঘটনাগুলো, সে মানে যখনই মুখ্যমন্ত্রী এই 2011 পরে এলো প্রথম পার্কশিট ঘটনা, প্রথমে কে বললো? উনি স্টেটমেন্ট দিয়ে বললেন সাজানো ঘটনা, উনি স্টেটমেন্ট দিয়ে বললেন হাসখালিতে যে সে প্রেগনেন্ট ছিল। তো এগুলো তো একটার পর একটা ঘটনা দেখেছি যেখানে সর্বোচ্চ নেত্রী উনি ভুল বলেছেন এবং তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আমরা তো একটার পর একটা দেখেছি। সেই জন্যই আজকে আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা যখনই এমন কিছুটা হয় যেখানে পুলিশকে কুলকিনারা হতে পারে না, সেটা তন্ময়বাবুর জেলা থেকে শুরু করে, বোম ব্লাস্ট থেকে শুরু করে, আপনার স্ক্যাম থেকে শুরু করে, যেগুলো উনি মুখ্যমন্ত্রী, ওনার মন্ত্রীরা চুরি করছেন, ওনাদের একজনের বাড়ির গার্লফ্রেন্ডের কাঠের তলার থেকে টাকা পাওয়া যাচ্ছে, একজন উনি সাইন করছেন, সেখানে পাস হচ্ছে, সেখানে এতগুলো টাকা দেওয়া হচ্ছে, যত কটা চেয়ারম্যান হয়েছে সেটা আপনার ক্যাবিনেটে ঠিক হয়, যে কটা অন্যান্য ঘটনার প্রেক্ষিতে এই ঘটনাটাকেও আপনারা সেই মাপকাঠিতে বিচার করছেন। আসবো ডাক্তার বন্ধুর কাছে। সাইয়েদ হুমায়ুন কবির রয়েছেন আমাদের সঙ্গে। যেটা আপনাদের পক্ষ থেকে, একাংশের পক্ষ থেকে বলা হচ্ছে, এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা যাচ্ছে না যে একজন না একাধিক ব্যক্তি ছিলেন ওখানে। এই যে দলবদ্ধ ধর্ষণের একটা তত্ত্ব খাড়া করা হচ্ছে, এটা কিসের ভিত্তিতে? দেখুন, যে পরিমাণ নৃশংসতা ঘটেছে সেটা কোনো একজন ব্যক্তির পক্ষে এটা করা সম্ভবপর বলে আমাদের মনে হচ্ছে না। আমাদের কেন কোনো মানে স্বাভাবিক মানুষকেই মনে হচ্ছে না। এখনো অবধি পিএম রিপোর্ট সামনে আনা হচ্ছে না। এইটা আরেকটা অসঙ্গতি। আরেকটা কথা আপনাকে বলতে চাইবো, যে যেভাবে মানে মুখ্যমন্ত্রীও যেটা বলছেন, এই ঘটনার পিছনে যে ওখানকার অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি নটোরিয়াসলি এইভাবে ইনস্টিটিউশনটাকে চালিয়ে এসছেন, মানে মূল দায়িত্ব আমরা তার দিকে ঠেলছি, অথচ তাকে আজকে সকালবেলায় দেখলাম তিনি পদত্যাগ করেছেন, আবার বিকেল বেলায় দেখলাম তিনি সিএনএমসি তে আবার প্রিন্সিপাল পদে যুক্ত হয়ে গেছেন। মানে অর্থাৎ নেক্সট সিএনএমসি কে কি আবার তিনি আরজি করের মতো ঘটনা করাতে চাইছেন? আসলে মুখ্যমন্ত্রী বলছেন সরকারি চিকিৎসকদের বক্তব্য, তার ব্যাক ট্র্যাক রেকর্ড কি আছে সেটা একটা সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু এই ঘটনার সঙ্গে উনি এখনো অবধি কোনোভাবেই প্রমাণিত নয় যে সরাসরি জড়িত। তার ব্যাকের যে ট্র্যাক রেকর্ড আছে তার বেসিসে আন্দোলন থাকতে পারে, তার বেসিসে দাবি থাকতে পারে। এখন সরকার মনে করেছে তাকে ওখানে অধ্যক্ষ হিসাবে দেবে, তাকে ওখানে অধ্যক্ষ হিসাবে দিয়েছে, কিন্তু এই ঘটনার সঙ্গে এখনো কি কোনোভাবে প্রমাণিত হচ্ছে যে সে সরাসরি জড়িত? তাহলে এই ঘটনার সঙ্গে আরেকটা জিনিসকে রিলেট করে দিলে হবে না। না ভেবে তিনি দায়িত্বজ্ঞানহীন একটা মন্তব্য করছেন, এই দায়িত্বজ্ঞানহীন তার জন্য তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কথা। তার আগেই তিনি সেখান থেকে রিজাইন করেছেন। এখন তার আগে তার জায়গায় যে রিইনস্টেট করা হয়েছে সেটা নিশ্চিতভাবে সরকারি সিদ্ধান্ত, তার বিশদে জানা যাবে। বিষয়টি হচ্ছে মুখ্যমন্ত্রী যা চাইছেন, আর সেটাকে ইন ট্যান্ডেম এই একই পদ্ধতিতে ওনাকেও ওখান থেকে সরিয়ে রাখা হয়েছে। কারণ আমরা দাবি তুলেছি যে তার ইনস্টিটিউশনে এই ধরনের একটা রেপ এবং মার্ডার হচ্ছে, তার দায়বদ্ধতা ওনাকে নিতে হবে, এবং এই যে তদন্ত হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন, সেই তদন্তের আওতায় প্রিন্সিপালকে নিয়ে আসতে হবে। এই দাবি আমরা তুলেছি গতকাল। আজ তাকে ওখান থেকে রিজাইন করিয়ে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া, তার মানে হচ্ছে আবার একবার এই এভিডেন্স লোপাট করা হলো। আসলে ওনাকে এই তদন্তের আওতা থেকে বাইরে বের করে একটা নিশ্চিন্ত জায়গায় রাখার যে একটা প্রচেষ্টা, তার জন্য এটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, রিজাইন করো, একটা সেফ জায়গায় তোমাকে নিয়ে যায়, সেফ প্যাসেজ করে দেওয়া, এটা করা হলো। আর 2 নম্বর হচ্ছে যে পুলিশ এই যে মন্তব্যটা করেছিল যে সুইসাইড বাই, আমরা দাবি তুলেছি তাকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। তিনি কার নির্দেশে এই স্টেটমেন্টটা করলেন? কারণ আলটিমেটলি তো সহকারী সুপার এবং চেস্ট বিভাগের বিভাগীয় প্রধান তারা তাদের অধস্তন সমস্ত কর্মচারী, সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত সবাইকে নেওয়া হবে যার নির্দেশে হচ্ছে। আমি তো বলছি না যে পুলিশ ফোন করেছিল তাকে নিয়ে আসে, শুধু আমি বলছি যে কার নির্দেশে হচ্ছে সেটা তদন্ত করে বার করতে হবে। তাকে ডেকে আপনি 5 বার জিজ্ঞাসা করুন, একটা সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসা করুন, এই সব স্টেপ বোর্ড করা হচ্ছে। আমরা বলছি যে এই ধরনের কাজ এই হসপিটালে, যেখানে এত লোকের যাতায়াত থাকে সারাক্ষণ ধরে, সেখানে এই ধরনের কাজ ঘটতে পারে না ওই ইনস্টিটিউশনের সহযোগিতা ছাড়া। ফলে এখানে এই যত আধিকারিক আছে তাদের
সরাসরি সহযোগিতা আছে, এটার ব্যাপারে আমরা নিশ্চিত। আমি ঠিক এই বিষয়ে চিকিৎসকদের কাছে জানতে চাইবো, আপনারা কি মনে করেন কাউকে আড়াল করার চেষ্টা করছে? চিকিৎসকরা বলছেন যে এই ধরনের ঘটনায় একজন অভিযুক্ত হতে পারে না, একাধিক হতে বাধ্য, না হলে এই ধরনের ইনজুরি হতে পারে না। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত সেকেন্ড কোন নাম সামনে আসেনি, অবশ্যই আসেনি। অনেককেই আপনি আপনারা কি সেটা হচ্ছে যে দেখুন, এত ঘটনা ঘটে যাবার পরেও এখন অবধি ওই একটা স্কেপগোটকে সামনে এনে তার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেক করানো হচ্ছে, কিন্তু এই যে মূল ঘটনার মধ্যে যারা জড়িত পুলিশ তার মতো করে তদন্ত করলে সেই দিন কারা কারা প্রেজেন্ট ছিলেন, সেই দিন রস্টারে কার কার নাম ছিল, এইগুলোটাকে সঠিক তদন্ত 25 জনকে তো জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, দোষীকে তো সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা, হ্যাঁ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তার রিপোর্ট কি আসছে, কি পেয়েছেন তারা তদন্তে, সেটা কি আমাদের সামনে পুলিশের পক্ষ থেকে বলা আছে? এখনই আপনার বা আমার সঙ্গে তো সেটা পুলিশ ডিসকাস করবে না। আপনাদের যদি সুনির্দিষ্ট কারো নাম থাকে আপনারা কি সেই নামটা পুলিশকে জানিয়েছেন? দেখুন এইভাবে মানে আপনি একজনকে বলবেন যে একটা নাম বলে দিতে, তারপরে তার আপনি যখন XYZ কারণ নাম বলবেন আপনি নিশ্চয়ই হাওয়ায় বলবেন না, আপনি নিশ্চয়ই কোন একটা ভিত্তিতে বলবেন। দেখুন তদন্ত করা পুলিশের কাজ, আপনি এই কাজটাও ডাক্তার, তাহলে পুলিশের কাজটা যদি পুলিশের হয় তাহলে পুলিশের কাজটা পুলিশ করার আগেই কেন অনাস্থা নয়? পুলিশের কাজ চলাকালীন যখন প্রিন্সিপালকে সরিয়ে দেওয়া হয় তাকে তদন্তের মধ্যে না। দেখুন এখন যে নতুন আইন এসছে, এই ধরনের অপরাধ সংগঠিত হলে যদি সন্দেহ হয় তাকে সঙ্গে সঙ্গে কাস্টডিতে নিতে হবে, এটা আইন। না এখন পুলিশ প্রিন্সিপালকে কাস্টডিতে এই মহিলা আজকে তাকে লালবাজারে ডাকা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তিনি কি বলেছেন সাংবাদিকদের সামনে এই ভদ্রমহিলা আমরা শোনাবো। আমার মেয়ে গেছিল নাতনিকে ডাক্তার দেখাতে, একা একা ছিল বলে ও দাঁড়িয়েছিল স্টেশনটা নিয়ে। সঞ্জয় কোথার থেকে এসে বলল যে কি হয়েছে তোমার, তা বলছে আমার কাছে দাও নাম্বারটা, আমি এই স্টেশনটা দাও, আমি নিয়ে আসছি ওষুধটা। এবার দিয়েছে, দেওয়ার পরে ওর নাম্বারটা নিয়েছে মানে স্টেশন থেকে, সেই থেকে ও ফোন করতো, ফোন করে বলতো ওর সঙ্গে দেখা করার কথা। ও যদি বলতো না তা তখনই বলতো তুমি স্কুলে যখন যাবে এই ধরনের এগুলোই হচ্ছে আইওয়াশ যাবে, দেওর যখন যাবে তোমাকে মার্ডার করবো যদি আমার সঙ্গে দেখা না করো, এরকম ধরনের কথাও বলতো। আমি আসলে প্রীতমের কাছে, প্রীতম এটাকে আপনি প্রিন্সিপালকে কাস্টডিতে নেওয়া হয়নি 100%। আরেকটা কথা, আজকে যে সুপার বাবু যখন উনি এই রেজিগনেশন নাটক খেলা খেলছেন সকালবেলা, উনি সবচেয়ে বড় মানে ঘৃণ্যতম কাজ করেছেন, ভিকটিমে নামটা প্রকাশ্যে বলে দিয়েছেন অন ক্যামেরা। তো একটা শিক্ষিত তার মধ্যে এত বড় ইনস্টিটিউশন চালানো লোক এরকম ভুল করার জন্য আমি তো আপনার ক্যামেরার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, কলকাতা পুলিশে ইমিডিয়েটলি ওনাকে অ্যাজ পার বিএনএস এক্স্যাক্টলি ধারাটা শামীম বাবু আছে উনি বলে দিতে পারবেন লয়ার, সেই ধারায় উনি অভিযুক্ত অলরেডি, কেননা এরকম বলা যায় না অ্যাজ পার সুপ্রিম কোর্ট রুল, সুপ্রিম কোর্ট এরকম ভার্ডিক্ট আছে, তো এরকম তো বলেছেন। প্লাস আমরা কি দেখলাম, উনি বললেন যে উনি নাকি সরকারি সমস্ত পদ থেকে পদত্যাগ করছেন, আবার সন্ধ্যাবেলা দেখলাম ওনাকে আরেকটা জায়গায় যাওয়া হলো। আমি এই ক্যামেরার মাধ্যমে তো যতদূর দর্শক দেখছে আমি একটা কথা বলতে চাই যে আজকে এই মেডিকেল ফ্যাটার্নিটিকে বলতে হবে, সেই যে তখন মমতা ব্যানার্জি একটা কি সব একটা ব্যান্ডেজ বেঁধেছিল, ওই ব্যান্ডেজ বাঁধার টিমে কোন কোন ডাক্তার ছিল, এই সুপার কি ছিল সেখানে? এটা আমার প্রশ্ন, তার কারণ হচ্ছে জনগণ প্রশ্ন করছে। আর প্রশ্ন, আজকে যে মেয়েটাকে নৃশংসভাবে আমাদের আপনার সবার মানে যে যারা এই আমাদের হসপিটালগুলোতে তারা ডাক্তারি করে, সে ছেলে মেয়ে নির্বিশেষে তারা একটা রেস্ট রুম পায় না, এই এনআরএইচএম থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে, সেগুলো কি করে? আপনার নীল সাদা কিছু করা হয় না। আজকে যদি ওনার প্রপার একটা ব্যবস্থা থাকতো, প্রত্যেক জায়গায় সিসিটিভি থাকতো, আচ্ছা কোনো দুষ্কৃতি সাহস করতে পারতো না। আরেকটা কথা, আমি বিভিন্ন জায়গায় শুনেছি যে ওনার মা বাবারাও নাকি বলেছে, বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেখেছি যে ওনার ওই মেয়েটির একটা নীল রঙের গাড়ি ছিল, সেই গাড়িটাকে পর্যন্ত তার আগে কেউ না বা কারা ভেঙে চুরে দিয়েছে। তার মানেটা কি? এইটা এই সবগুলো এই ডটেড লাইন, একগুচ্ছ অভিযোগ রয়েছে ভারতীয় জনতা পার্টির। আমি শুনবো তৃণমূল কংগ্রেসের উত্তর। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে একগুচ্ছ অভিযোগ ছিল বিজেপির, উত্তর শুনতে চাইব তৃণমূলের থেকে।
প্রথম কথা হচ্ছে আমি শুরু থেকেই আজকে দেখছেন যে মোডে আমি শুরু করেছি, আমি আবার বলছি এই ঘটনা নিয়ে রাজনীতি করার কোনো জায়গা নেই, আমি রাজনীতি করতে আসিওনি এবং সেই জন্যই আজকের আলোচনাতে আমি কোনো রাজনৈতিক দিকে যেতেও চাইছি না। কিন্তু বিজেপির মুখপাত্র যে কথাগুলো তুলে ধরলেন যে এই হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, অ্যাটলিস্ট একটা কথা শুধু ওনাকে মনে করিয়ে দেবো, কালকেই একটা ঘটনা সামনে এসছে, আমরা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছি, সেটা হচ্ছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মার্চ মাসে একটা রেপ হয়েছিল, সেটার এফআইআরটা হয়েছে গত পরশুদিন, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 6 মাস পরে শুধু এফআইআর লজ করতে 6 মাস লেগেছে। আর আজকে পশ্চিমবঙ্গে, আমি এটাকে স্বাগত জানাই, পশ্চিমবঙ্গে এই গণতন্ত্র থাকুক, আমি চাই। 4 দিনের মধ্যে এত কিছু হয়েছে, সেটাতে ওনারা বলছেন যে 4 দিন অনেক বেশি সময়, 6 মাসে শুধু একটা এফআইআর করতে লেগেছে। পার্থক্যটা এখানে, পার্থক্যটা থাকুক, আমি চাই আমার বাংলাতে বেঁচে থাকুক। আজকে এই যে ধরুন জাতীয় মহিলা কমিশনের 2 সদস্য চলে এসেছেন, তারা হয়তো মণিপুরে যাওয়ার সময় পান না, বা এই ধরুন এই 6 মাস কেন এফআইআর হয়নি সেই খবরটা করার সময় পান না, কিন্তু আমাদের রাজ্যে এসেছেন। এইটাকে কি রাজনীতি হিসেবে দেখেন নাকি জাতীয় মহিলা কমিশনের কর্তব্য হিসেবে দেখেন? আমি শুরুতেই বলছিলাম যে প্রথমত আমি একটা আইনের কথাই বলি যে আইনের নেগেটিভ ইকুয়ালিটি হয় না। এখন আমাদের দেশের যে অবস্থা হয়েছে বা রাজ্যের যে অবস্থা হয়েছে, আমরা কেন্দ্রকে দেখাই যে ও এটা করেনি, রাজ্য বলে এটা করেনি, ফলে দুটোই নেগেটিভ, আমরা কোনো জাস্টিফিকেশন আমরা পাই না। এখন যখন কেন্দ্র থেকে কোনো কমিশন আসছে, মহিলা কমিশন হতে পারে, জাতীয় মানবাধিকার কমিশন হতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে। আমার রাজ্যে যে জাতীয় মানবাধিকার কমিশনের আছে তা ফাংশনাল নয়, ফলে আসতেই পারে, কিন্তু এসে তারা মানুষের জন্য কাজ করছে নাকি রাজনীতি করছে, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাই না যে প্রোঅ্যাক্টিভ রোল নিচ্ছে এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কমিশনগুলো। প্রতিনিয়ত আজকের ক্ষেত্রে কি মনে হচ্ছে? আজকের ক্ষেত্রে মণিপুরের ঘটনা যেমন নিন্দনীয়, ঠিক ততটাই নিন্দনীয় এই ঘটনা। ফলে মণিপুরের ক্ষেত্রেও যেমন যাওয়া উচিত ছিল, আজকের ক্ষেত্রেও আসা উচিত হয়েছে। আন্দোলনকারী চিকিৎসকের কাছে আসবো, সৈয়দ হুমায়ুন কবির, কিভাবে দেখছেন এই জাতীয় মহিলা কমিশনের আশাকে? দেখুন, উনি একটা কথা বলছিলেন, কখনো 4 দিন, কখনো 6 মাস, এই সমস্ত টানছিলেন। আমি একটা কথা বলতে চাই যে জাস্টিস ইজ ডিলেড মিনস জাস্টিস ইজ ডিনাইড, সহজ কথা। অতএব এই জাস্টিসটাকে, মানে যে অপরিণীয় ক্ষতি আমাদের হয়ে গেছে, যদি তদন্ত করতে গিয়ে ভুল লোককে তোলা হয়, সেটাও কি খুব কাজের কাজ হবে? একটু আমাকে বলতে দিন, যে ভুলটা, মানে যে আমাদের ক্ষতিটা হয়ে গেছে, আমরা তো এই চিকিৎসককে আর ফিরে পাবো না। ইনি কত মানুষকে সার্ভ করতে পারতেন, সেই সুযোগটা তো আর তিনি পাবেন না, তার মা বাবা তো আর তার সন্তানকে পাচ্ছে না, আমরা সহকর্মীকে পাচ্ছি না। কিন্তু যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে, সেইটা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনি একটাও কোনো মন্তব্য পেয়েছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে এই মানে প্রিন্সিপাল ভদ্রলোক, ভদ্র কথাটা অবশ্য মানে সচেতনভাবে ব্যবহার করা যায় কিনা আমি জানি না। তো এনাকে যে কোনো সরকারি পদে আনা যাবে না, এনাকে সবার আগে তদন্তের আওতায় এনাকে আনতে হবে, এনাকে কাস্টাডিতে নিয়ে এনাকে ইন্টারোগেশন করতে হবে। এনাকে ইন্টারোগেশন করলে সব কিছু বেরিয়ে আসবে, কারোর কোনো কিছু ভয় পাওয়ার থাকবে না, কারোর কোনো কিছু থাকবে না। ওনাকে সবার আগে ডাক্তার বন্ধু বলল এই প্রিন্সিপালকে নিলেই সমস্ত তদন্ত সঠিক পথে। তার মানে কি এইখানটা এই ব্যাপারটা মমতা ব্যানার্জি জানতেন, যে বললাম যে ব্যান্ডেজ করার টিমে সেই জন্য গাইডলাইন দিলে হবে না, পুলিশকে স্বাধীনভাবে তদন্ত করতে দিন, তদন্ত করলে বেরিয়ে আসবে যে দুর্ঘটনার তদন্ত হচ্ছে, সেই তদন্ত যে পথে এগোচ্ছে আমার ধারণা আগামী 1-2 দিনের মধ্যে আরো বাকি যদি কেউ দোষী থাকে তাদেরকে আমি তৃণমূলের কাছে প্রশ্ন, বিজেপি সরাসরি বক্তব্য যে ওই প্রিন্সিপালকে ওই কারণেই সরিয়ে দেওয়া হয়েছে যাতে বিষয়টি না আসে। আজকে পুলিশ কমিশনার কি বলছেন, যে একাধিক লোক যুক্ত হয়ে রয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া কথা চলছে, বিভিন্ন গুজব ছড়াচ্ছে, এই গুজবগুলো না ছড়িয়ে যদি কোনো তথ্য থাকে তাহলে সেটা যেন পুলিশকে জানানো হয়। এবার বক্তব্য হচ্ছে যে এই গুজবের তত্ত্বটা কেন বলছেন আজকে পুলিশ কমিশনার? যদি তারা মনে করে থাকেন যে একের বেশি একাধিক ব্যক্তি আছেন, সেটা তারা কেন ঘোষণা করছেন না এখনো পর্যন্ত? 4 দিন কেটে গেল। একটা জিনিস বলতে হবে, যদি পুলিশ আমি বারবার বলতে চায় যে তদন্ত যখন চলছে, কনফিডেন্সের জন্য ওনারা বলেছেন যে আপনারা ধৈর্য ধরুন, আমরা যেভাবে করার চেষ্টা করছি, নিরপেক্ষ তদন্ত হচ্ছে। এখন মুশকিল হচ্ছে, দেখুন আপনি বললেন 25 জনকে ডাকা হয়েছে, যারা
সাসপেক্টেড মনে হচ্ছে, একটা তদন্তের যে কিন্তু এই প্রক্রিয়া সেই প্রিন্সিপালকে প্রক্রিয়াতে কেন ডাকা ডাকা হচ্ছে হচ্ছে না? আমরা জানি সেটা না কি দরকার পড়লে যে ডাকা হবে, প্রিন্সিপাল যদি পুলিশ মনে করে তাহলে ডাকা হবে, কারণ এখন যাদেরকে ডাকা হচ্ছে তাদের পক্ষ থেকে যদি বেরিয়ে আসে তাহলে ডাকা হবে। ডাকা হবে না এরকম কথা তো বলা হয়নি এখনো অবধি। আপনারা তো আমি এটাকে ধরে নিচ্ছি, কোথাও ধরে নেওয়ার জায়গা নেই তো। প্রবেশ করতে না পারেন, সুনির্দিষ্ট তার জন্য যে নির্ধারিত কক্ষ ছিল সেই কক্ষে তালা দিয়ে দেওয়া হয়েছে যাতে সন্দীপ ঘোষ সেই ঘরে প্রবেশ করতে না পারেন। অর্থাৎ এতটাই তার বিরুদ্ধে অভিযোগ। এবং ছোট্ট উদাহরণ দিই, বধূ নির্যাতনের মামলা হলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও বাড়ির শাশুড়িকেও শ্বশুরকে ধরে নিয়ে যাওয়া হয়, কারণ বাড়িতে আছেন, একই পরিবারে আছেন। আর একটা ইনস্টিটিউশনের প্রিন্সিপাল, তার ইনস্টিটিউশনে তার নেতৃত্বে একটা ঘটনা ঘটছে, তাকে কাস্টডিতে নেওয়া যাচ্ছে না। নেতৃত্বে ঘটছে, তার নেতৃত্বে ঘটছে এটা বলার সময় আসেনি। না না, নেতৃত্বে ঘটছে এটা বলেননি উনি। উনি বধূ নির্যাতনের উদাহরণ দিয়েছেন যে স্বামীর নেতৃত্বে হয়তো খুনটা হয়েছে কিন্তু তার সঙ্গে নিয়ে যাওয়া হয় বাকি দুজনকেও। আমি আসবো না, আমি একটা কথা আপনাকে এখানে পরিষ্কার বলতে চাই যে ন্যাশনাল কেন, কলকাতা কেন, পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজে সন্দীপ ঘোষ ঢুকতে পারবেন না। ছাত্ররা এতটাই তার উপরে ক্ষুব্ধ হয়ে আছেন, এতটাই তার উপরে বিক্ষুব্ধ হয়ে আছেন, মানে তিনি যেভাবে আরজি আমি আসছি শামিন্দ, আমি আসছি আপনার কাছে। আমি হুমায়ুনের কাছে একটা প্রশ্ন, এই যে আপনারা বারংবার বলছেন তাতে আপনারা কি মনে করছেন যে খুব মানে প্রভাবশালী কেউ এই ঘটনায় যুক্ত আছে এবং তাকে আড়াল করার জন্যই এত কিছু করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে? দেখুন, মানে এই যা সমস্ত কিছু সামনে আসছে তাতে তো এদিকেই ইঙ্গিত যাওয়া স্বাভাবিক, কিন্তু পরিষ্কার পথটা এটাই যে সন্দীপ ঘোষকে যদি কাস্টডিতে নেওয়া হয় মূল অপরাধী অবশ্যই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ভুলে যান সন্দীপ ঘোষের কি ইনভলভমেন্ট আছে ক্রিমিনাল অফেন্সে। ফর দ্য টাইম বিং উনি তো ইনস্টিটিউশনের প্রিন্সিপাল ছিলেন, উনি যখন প্রিন্সিপাল ছিলেন তখন একটা ইনস্টিটিউশনের ঘটনা ঘটেছে, তাই তার দায় অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে আছে। তাহলে তার তো ইমিডিয়েটলি তার কাছে বিভাগীয় তদন্ত করা উচিত, তাকে সাসপেন্ড করা উচিত। তাকে রেজিগনেশন দিতে হলো কেন, তাকে সাসপেন্ড কেন করা হলো? শুনবো না, যেটার কথা বলছেন আমি একই কথা বলছি। আমি একটা জিনিস মনে করিয়ে দিই, ডক্টর গড়াইয়ের কাছে সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে, গড়াইয়ের কাছে মুখ্যমন্ত্রী একটা প্রশ্ন করেছিলেন, সেই তদন্ত চলছে। যদি তদন্তে বেরিয়ে আসে তাহলে তারা সাসপেন্ড করা হবে, কাউকে রেয়াত করা হবে না। বারবার মুখ্যমন্ত্রী বলছেন কাউকে রেয়াত করা হবে না। ঠিক আছে, তারা তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়েছে, বহুদিন ধরে বলে আসছে আমরা আন্দোলন করেছি, বলেওছি যে ওইখানে ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিভাবে করে আপনার এখানে বেশ কিছু জায়গায় পুলিশের যে ভূমিকা নিয়ে প্রশ্ন করে আন্দোলনকারী চিকিৎসকরা আগামী দিনে সেক্ষেত্রে কি পদক্ষেপ করেন আমাদের নজরে থাকবে। আজকের আলোচনা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি, আমাদের সময় একেবারেই শেষ। আমাদের সঙ্গে এই আলোচনায় আজকে ছিলেন প্রীতম দত্ত, তন্ময় ঘোষ, সৈয়দ হুমায়ুন কবির এবং শামীম আহমেদ। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।